नमस्ते। आप लोगों को सबको पता है कि हमारा सेंटर भी इस समय स्वच्छता पखवाड़ा मना रहा है। उसी के तहत आज तीसरे दिन के प्रोग्राम के तहत हम लोगों ने एक वर्कशॉप, बंगाली में क्या बोलेंगे, कार्यशाला कार्य के दौरान सुरक्षा नियमों का पालन, क्योंकि रिसेंटली हम अभी अचानक ही कुछ दिन पहले हमारे यहाँ कुछ इंसिडेंट हुआ था, एक बापी का एक्सीडेंट हुआ था, सभी को पता होगा, क्योंकि थोड़ी सी लापरवाही बड़े एक्सीडेंट का कारण बन सकती है। तो हम लोग कार्य के दौरान छोटी छोटी सी सावधानियां रखें, उनको कैसे रोक सकते हैं, इसी बारे में आपको आज हमारे सेंटर की इंजीनियरिंग सेक्शन से इलेक्ट्रिकल इंजीनियर साहब और सिविल से मैडम आप लोगों को बताएंगे, और आपके कुछ डाउट हो वो भी आप उनसे पूछ सकते हैं। सब कुछ बंगाली में और हिंदी में जो आपके समझ में आएगा। कुछ डाउट हो आप हाथ ऊपर करिए और बताइए। अच्छा, पहला एक मेरा क्वेश्चन का जवाब दीजिए, आप लोग काम के दौरान शूज क्यों नहीं पहनते हैं? आधे से ज्यादा लोग अभी भी चप्पल में दिखते हैं। आप लोग जरूर अपना ध्यान रखिए, ये आपकी सुरक्षा के लिए, मेरी सुरक्षा के लिए नहीं है। कोई भी शूज पहनिए, लेकिन शूज पहनिए। कुछ भी भारी काम करते टाइम कोई भी चोट लग सकती है, कुछ भी गिर सकता है कहीं भी। हॉर्टिकल्चर का लोग कितना शूज पहन के आया है? ठीक है, वो बंगाली में शायद समझ में आएगा। तो ठीक है, इसी तरह मैं अब मिताली मैडम को बुलाऊंगा, वो आप लोगों को आगे का कार्यशाला में आगे अपडेट देते जाएंगे, और जो भी आपके डाउट्स हो वो बताते जाए, आप उनसे पूछते जाइए। हाथ ऊपर करिए और उनसे पूछिए यदि कुछ आपको समझ में नहीं आ रहा है, क्योंकि ये आपके लिए, ये वर्कशॉप हमारे स्वच्छता पखवाड़ा के दौरान जो स्वच्छता पैरी है, आप जो कि आप लोग हो, उनके लिए है, आप लोगों की देखभाल के लिए है। आप लोग किसी भी काम में किसी भी तरह का चोट ना लगे। एक्सीडेंट खत्म नहीं कर सकते, लेकिन एक्सीडेंट को जीरो किया जा सकता, हम जीरो की तरफ जाएंगे। ठीक है, धन्यवाद। তোমার তো তুমি এখন দেবে না, জাস্ট নেরেট করো জিনিসটা করা আসছে না, খুলছে না, আসছে না, এখান থেকে খুলতে হবে। হ্যাঁ, তুমি বলে দাও, করে দাও। আজকের অনুষ্ঠান সেটা হচ্ছে আমরা রোজ যা যা কাজ করি, কাজ করার সময় অনেকেরই ছোট বড় অনেক রকম প্রবলেম হয়, বা যেই কাজগুলো হয়তো বেখেয়ালে করে ফেলি, করতে গিয়ে বিপদ আপদের মুখেও পড়ি। অনেক সময় হয়তো শর্টকাট করতে যাই, বা এটা রোজই করে আসছি এরকম ভাবে, যেমন আমরা অনেক সময় রেল লাইন পার করি, পার করে যাচ্ছি, কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়। তো এই কিছু নিয়মাবলী থাকে যেগুলো করলে আমরা হয়তো আমাদের কাজকর্মগুলোকে একটু সাবধানতার সাথে করতে পারবো। সেটা করতে গেলে আমরা কিছু জিনিস মানে লিখে এনেছি, যেগুলো বললে একবার মনে করিয়ে দেওয়ার মতো, যেগুলো যদি তোমরা সবাই মেনে চলো তাহলে তোমাদের কাজ করার অভ্যেসটাও ভালো থাকবে এবং সুস্থভাবে মানে ঠিকঠাকভাবে কাজকর্ম করতে পারবে। একদম প্রথমে আমি লক্ষ্মী ম্যাডামকে ডেকে নেবো সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। লক্ষ্মী ম্যাডাম হাউসকিপিং এর কাজকর্ম করতে গিয়ে যে ধরনের অসুবিধায় আমরা পড়ি, বা যে ধরনের বিপজ্জনক কাজগুলো আমাদের সামনে এসে পড়ে, সেই ব্যাপারগুলো সম্বন্ধে কোনগুলো করা উচিত আর কোনগুলো না করা উচিত বা অ্যাভয়েড করা উচিত, সেগুলো নিয়ে তোমাদেরকে একটু কিছু বলবে। লক্ষ্মী ম্যাডাম প্লিজ। নমস্কার, আজ 5 মে 2025 স্বচ্ছতা পখওয়াড়া, যেটা আমাদের সেন্টারে
1 মে থেকে 15 মে পর্যন্ত পালন করা কর্মসূচি যেটা সেন্টার গ্রহণ করেছে তারই একটা পার্ট হিসেবে আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। তো স্যারকে আমার প্রণাম এবং আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটা কথা জাস্ট মনে করিয়ে দিতে চাই। এর মধ্যে আমি যেগুলো বলবো সকলেই সবটা হয়তো জানে, অনেকটা মানে, অনেকটা করে, কিন্তু তাও মানে আজকের বলার বক্তব্যের বিষয় তো খুবই মানে সাধারণ, সেই জন্য কিছু জিনিস হয়তো মনে হবে এগুলো খুবই কমন, কিন্তু একটু ছোটখাটো ভাবে সবকিছু একটু টাচ করে যাওয়া, একটু মনে করিয়ে দেওয়া, একটু স্মরণ করিয়ে দেওয়া, এই আর কি। হাউসকিপিং এর কথা বলতে গেলে প্রথমেই যাদের কথা মনে আসে আমাদের সেন্টারে যারা হাউসকিপিং স্টাফ, মানে ক্লিনিং সার্ভিস না থাকলে তো আর বাকি কিছু করা সম্ভব না। মেইন হচ্ছে ক্লিনিং। সকালবেলা বাড়ি থেকে এসে আমরা প্রথম যেটা এক্সপেক্ট করি একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জায়গা, কাজের পরিবেশ। তো সকলকে আমার মানে অত্যন্ত আমি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সেন্টার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে তাদের সকলের অবদান আছে যারা হাউসকিপিং সার্ভিসে আছে। গার্ডেনিংটাও একটা ক্লিনিং সার্ভিসের মধ্যেও পড়ে, যেটা বাগান পরিষ্কার সংক্রান্ত, সেটা নিয়ে মিতালি ম্যাডাম পরে বলবে। কিন্তু আমি দীর্ঘদিন আগে হাউসকিপিং সার্ভিস বা ক্লিনিং সার্ভিসটা দেখেছি। এখন আমাদের যেহেতু রোটেশন অফ ইয়েতে হয় ডিউটিতে, এখন মিতালি ম্যাডাম দেখছেন, কিন্তু দীর্ঘদিন জড়িত থাকার সুবাদে আমি দেখেছি তো যে আপনাদের অবদানটা যথেষ্ট বেশি। আমরা যে এখানে একটা নিরাপদে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কাজ করতে পারি, এর জন্য আপনাদের অবদানটাই সবার থেকে বেশি আমার মনে হয়। তো স্বচ্ছতা পখরার মধ্যে আমি ওই জন্য প্রথমে হাউসকিপিং বিষয়টাকে আমি প্রথম এটাকে নিয়ে কিছু বলার জন্য মনে করেছি। তো যেটা করতে হবে লাস্ট কিছু বছর ধরে আমি যেটা দেখছি সেটা হচ্ছে কিছু জিনিস আছে আমাদের, আমরা সকলে জানি, কিন্তু সেগুলো আমরা যে কোনো কারণেই হোক, যে আমি বললে এটা আমি হয়তো আমার দিকে মার্ক হবে যে এটা আমি ভেঙেছি বা আমি করেছি বা আমরা রেখেছি, এই জিনিসটা যেন মাথায় না আসে। আর আমরা ইঞ্জিনিয়ারিং সেকশন ডিপার্টমেন্টে সকলেই আমরা এমন আপনাদের সঙ্গে ওতপ্রোতভাবে রয়েছি, সকলের সুবিধা অসুবিধা কিন্তু আমরা দেখার চেষ্টা করি। সবসময় আমরা এটা বলে থাকি যে এটা করো না, এটা করলে অসুবিধা হতে পারে, তোমরা ফার্স্ট আমাদের কাছে আসবে, অ্যাক্সেসটা প্রথমে আমাদের কাছে আসবে। কখনো কখনো লাস্ট কিছুদিন ধরে দেখছি কিছু রিকোয়ারমেন্ট এমন আসছে, তোমরা ঘুরিয়ে কোনো ল্যাবের কারোকে দিয়ে রিকোয়েস্ট করছো বা কারোকে বলছো আমাদের কাছে বলতে, এটা করবে না কখনোই। হতে পারে সেটা একটা ট্যাব ভেঙে গেছে, সেটা হতে পারে, কারোর অসুবিধা হচ্ছে, কোনো হয়তো মেটেরিয়াল একটা ল্যাবের মেটেরিয়াল এসেছে, সেটা স্ট্যাক করতে গিয়ে তোমরা একটা হিউজ পরিমাণ যেটা তোমাদের ওই কার্টুন বা কাপড় এই জিনিসগুলো হচ্ছে, কোনো স্যার হয়তো বলেছে এটা সরাবে না, এটা আমার ওয়ারেন্টিতে লাগবে, আমি রেখে দেবো, কিন্তু তোমরা নিজেরাও জানো যে এটা যাতায়াতের পথ বা এটা ফায়ার হ্যাজার্ড, এটা অসুবিধা হবে। তোমরা নিজেরা হয়তো স্যারদের বলতে পারবে না, আমাদের বলবে, অনেক সময় আমরাও বলতে পারবো না, আমরা স্যারদের বলবো, এইভাবে করতে হবে। কিন্তু তোমরা তো জানো যে সেন্টারে মানে বিভিন্ন বিল্ডিং হওয়ার পর, বিভিন্ন ল্যাব হওয়ার পর এখন যাতায়াতের রাস্তাগুলোকে আমাদের ক্লিনিং বা ফাঁকা রাখাটা সব থেকে বেশি জরুরি ফায়ারের দিক থেকে মনে করে। তো সবসময় এমটি রাস্তাগুলো তোমরা ফাঁকা রাখবে, এটা আমার প্রথমে বলার। কারণ লাস্ট প্রায় 2-3 মাস ধরে আমি দেখছি ল্যাবের বা মেন বিল্ডিং এর বা বিভিন্ন জায়গায়, গেস্ট হাউস একটু কম যেহেতু ওখানে জিনিসপত্র আনা নেওয়া তো হয় না, কিন্তু তোমরা এইগুলো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হিসেবে করবে। কোনো এন্ট্রি এক্সিট পয়েন্ট কারোকে ব্লক করতে দেবে না, তোমরা নিজেরাও করবে না, আমাদেরকে বলবে, আমরা স্যারদের বলবো। সেই হিসাবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিস তোমরা যত্ন সহকারে ব্যবহার করার চেষ্টা করো। এত মেনটেনেন্স কস্ট বেড়ে গেছে। আজকে ধরো তোমরা একটা জিনিস বলছো ম্যাডাম ওই ফ্ল্যাশটা খারাপ বা ওইটা আমি হয়তো তৎক্ষণাৎ সেটা করতে পারছি না। আমি করতে পারছি না মানে এই না যে আমি ওটা ভুলে গেছি বা ওটা গুরুত্ব দিইনি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ফান্ডের পরিস্থিতি, আমরা তো সকলেই আমাদের সবাইকে সেটা মনে রাখতে হবে। আমরা তো চাইলে একটা জিনিস মানে সহজে কিনতে পারছি না, একটা কেনার হিউজ প্রসিডিওর, তারপর ফান্ডের ব্যাপার। সুতরাং সবাই যদি একটু যত্ন সহকারে ব্যবহার করো তাহলে তোমাদেরও কাজ করতে, কারণ একটা জিনিস যদি খারাপ হয় তোমাদেরও তো অসুবিধা হয় কাজ করতে। সেটা যদি 1 সপ্তাহ ধরে দেখছো কলটা জল পড়েই যাচ্ছে, তোমাদেরও প্রবলেম, তোমাদেরকে 4 জন বলবে। তো একটু যত্ন সহকারে যদি ব্যবহার করা যায় তাহলে সেটা মানে তোমাদেরই কিন্তু সেটা মানে মানে তোমাদের ভালো দিকটাই সেটা প্রমাণ পায় যে তোমরা যত্ন সহকারে যদিও অনেকটাই করো। কারণ আমি তো দেখি, আমি প্রত্যেকটা জায়গা যেগুলো টয়লেট বলো যেখানে কমন স্পেস খেয়াল রাখি, ব্যবহার হচ্ছে, কিন্তু তার মধ্যেও কিছু দোষ ত্রুটি কিন্তু থেকে যাচ্ছে, যেগুলো একটু খেয়াল করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো ওইগুলো একটু তোমরা খেয়াল করবে। আর যেটা বলার কিছু জিনিস আমি এখানে পয়েন্ট আউট করেছি, যে তোমরা যখন কোনো
কেমিক্যাল নিয়ে যখন কাজ করবে বা অ্যাসিড নিয়ে কাজ করবে, তোমাদের তো অ্যাসিডের কাজ তো করতেই হবে, কিছু করার নেই। সেখানে তোমরা হয়তো একটু যে জিনিসগুলো ব্যবহার করতে অসুবিধা, গ্লাভস পরা বা ইয়ে করা একটু দেরি হবে, কিন্তু মনে করবে না ওটা দেরি হবে, নিজের জন্য করবে। কারণ ধরো একটা অ্যাসিডের কাজ করতে গিয়ে একটু চোখে পড়লো বা কিছু হলো, আলটিমেটলি তোমার বডি ইনজিওর্ড হলো, তাই না? হয়তো তুমি 2 দিন আসতে পারলে না, সেটা হয়তো তোমার স্যালারি কাটা যাবে বা সেটা সেন্টার কোনোভাবে কম্পেনসেট করলো, আলটিমেটলি তোমার শরীর তো তোমার শরীর। সেটার কথা ভেবে তোমরা কখনো ওইগুলোকে নেগলেক্ট করবে না। যেমন যখন তোমরা অ্যাসিড ইউজ করবে তখন ওইগুলো তোমরা হ্যান্ড গ্লাভস পরে করার চেষ্টা করবে, বা কারোর যদি সানগ্লাস বা গ্লাস থাকে সেটা পরলে। রোজ তো আর করতে হয় না এগুলো, সপ্তাহে, আমি তো জানি তো জিনিসটা সপ্তাহে করতে হয়, তো সেইটা করবে। আর যখন কোনো জায়গায় ধরো একটা কমন স্পেস, একটু বৃষ্টির পরে কেউ যাতায়াত করতে অসুবিধা হচ্ছে বা কিছু হচ্ছে, তোমরা ওই জায়গাটা পরিষ্কার করছো, ওই জায়গাটা স্লিপারি হয়ে গেছে, তখন একটা নর্মালি আমি দেখেছি হসপিটালগুলোতে অন্য কোথাও গেলে যেটা হয়, একটা সাইনবোর্ড টাইপের দেয় যে সামনে এটা ভেজা এরিয়া, স্লিপ হতে পারে। এবং তোমাদের কাজের সঙ্গে ডাইরেক্টলি স্লিপ পড়ে যাওয়া, তোমাদের নিজস্ব ইনজুরি, এই ব্যাপারগুলো রিলেটেড থাকে। তো তোমরা কিন্তু এইগুলো তোমাদের মেন, কিন্তু জিনিসগুলো খুব ছোট ছোট, কিন্তু এই ব্যাপারগুলো মেন। তো সেই জায়গায় একটা ওই হোয়াইট মানে ওয়েট সারফেস এইরকম টাইপের কোনো একটা যদি সাইন করে দেওয়া যায়, তার জন্য কি করতে হবে, আমাদেরকে তোমরা জানাবে যে আমাদের এটা লাগবে, আমি একটা বানিয়ে দেবো কি পালিয়ে দেবো, বা কেউ একটা আমরা ওরকম তৈরি করে দেবো, তোমরা যে সিম্বলটা রাখবে রেখে তারপর সেই ওয়েট জায়গাটা, কমন স্পেস ধরো সিঁড়ি, করিডোর, এই জায়গাগুলো। আর এমনিতেও তোমরা ওই যেটা আমি প্রথমেই বললাম যে কোনো রাস্তা, এমার্জেন্সি এক্সিট এন্ট্রি কোনো কারোকে দিয়ে তোমরা ব্লক করতে দেবেও না, সে তার যত প্রয়োজনীয় হোক না কেন। তোমরা একবার বললে, না পারলে আমাদের বলবে, আমরা বলবো, তার জন্য একটা বিশেষ জায়গা আমরা নির্ধারণ করে সেখানে জিনিসগুলো রাখার ব্যবস্থা করবো। আর অনেক সময় আমি দেখেছি বিভিন্ন ল্যাবে ঢুকে অনেক স্টুডেন্ট বা কেউ কাজ করতে গিয়ে, হতেই পারে ব্যস্ততার কারণে, অনেক ক্যাবিনেট এরকম খোলা রেখেই চলে গেছে, তারপর তোমরা কাজ করতে চলে গেছো, গিয়ে দেখছি এরকম উঁচু হতে গেলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কারো বিপদ ঘটবে। সেই জিনিসগুলো তোমরাও খেয়াল করবে, ওদেরকেও বলবে যে এইভাবে জিনিসগুলো ইউজ করবে না, যখনই ব্যবহার হয়ে যাবে ক্লোজ দ্য ডোর। তোমরা বলবে বা নিজেরাও চেষ্টা করবে এই জিনিসটা করবে। আর সেফটি গ্লাস এগুলো তো আমি বললামই। আর যেগুলো দেখবে কেমিক্যাল টাইপের ডেব্রিস বেরোচ্ছে ল্যাব থেকে, সেই জিনিসগুলোকে আলাদা করে স্টোর করার চেষ্টা করবো। ওটা নিয়ে একটা মিটিং হচ্ছে, একটা কমিটি হয়েছে, আমরা ওটার একটা ব্যবস্থা করবো যে মানে কেমিক্যাল হ্যাজার্ডস গুলোকে আলাদা করে সেগ্রিগেট করা। ওগুলো কিন্তু নর্মালি বিএমসি যে ডেব্রিস যায় ওখানেও ফেলা হবে না, কিছু করা হবে না। এরকম যদি কোথাও কেউ দেখো আমাদেরকে ইনফর্ম করবে যে এই জিনিসটা কিন্তু নর্মাল ওয়েস্ট না, নর্মাল গার্বেজ বা ইয়েতে না, যেটা ডাস্টবিনে ফেলা যায়, ওগুলোকে আলাদা করে সেগ্রিগেট করে ওটার একটা ফেলার বিশেষ ব্যবস্থা করতে হবে। সবসময় আমি সবার কাছে ইজি টু অ্যাক্সেস, যে কেউ আমাকে আলাদা করে রাস্তায় দেখো, যেখানে দেখো, ফোন করে ইন্টারকমে জানাবে যে এই সমস্যা হচ্ছে, আমি সেটা নিয়ে কথা বলবো, স্যার আছে তো। আর ঘরে রুম, ডাস্টবিন, টয়লেটে এগুলো তোমরা একটা রেগুলার ইন্টারভালে ক্লিন করার চেষ্টা করবে। সব জায়গাতে হয়, কিন্তু আবারও আমি বলছি কিছু জায়গাতে কিন্তু কম হয়, সেগুলো যারা মনে করছো যাদের জায়গাটা কম হচ্ছে তারা একটু করবে ওগুলো। আর যেগুলো করবে না সেটা হচ্ছে তোমরা কখনো ইলেকট্রিক্যাল সুইচ ভেজা হাতে দেবে না। ওই আবার মনে হবে ও একবার দিয়ে দিই, কি হবে, একবার দিতে গেলে দেখো হঠাৎ করে সব খেলে তোমার হবে, তোমার জীবনটা তোমার উপরে তোমার ফ্যামিলি ডিপেন্ড করছে। সেন্টারে কি হবে, হয়তো কিছুদিনে একটা সমস্যা হবে বা একটা সমস্যার জড়িত কারণে একটা লিগাল ইস্যু হবে, সেটা ব্যাপার না। জীবনের পরোয়া কেউ করবে না, মানে বেপরোয়া ভাবে কোনো কিছু করবে না, সেটাই বলার। আর যদি কোথাও দেখছো এরকম কোনো টয়লেট, আমি অনেক জায়গায় দেখেছি টয়লেটের মধ্যে ওপেন তার আছে, এসির তারটা এরকম আলাদা করে ঝুলে আছে, বাল্বের তারটা এরকম যদি কোথাও দেখো সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে। সেগুলো আমরা প্রিকশন, যেহেতু জলের কাজ আর ইলেকট্রিক্যাল একসঙ্গে, মানে ডাইরেক্ট কিন্তু দুটো ডেঞ্জার একসাথে রয়েছে, ওই জিনিসগুলো কিন্তু কেউ নেগলেক্ট করবে না, ওটা একটা খেয়াল করবে তোমরা। আর যে কোনো জায়গাতে তোমরা ল্যাডার বলো, মানে মই যেগুলো, সেই জায়গাগুলো মানে যেখানে মই ইউজ করবে খুব সাবধানতার সাথে করবে। আর ইলেকট্রিক্যাল প্যানেল রুম তো সব ফ্লোরে ফ্লোরে রয়েছে, ওই রুমটা কিন্তু তোমরা ফাঁকা রাখার চেষ্টা করবে। কেউ কোনো শর্টকাট মেথড হিসেবে ওখানে একটা কিছু রেখে দিলাম, পরে ইউজ হবে বা কিছুদিনের মধ্যে লাগে বা খুব লাগে, এই জিনিসগুলো তোমরা কিন্তু ইলেকট্রিক্যাল প্যানেল রুমটা খালি রাখবে। অনেকটা আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে, অনেক ফাঁকা হয়ে গেছে, এখন কাজের অনেক সুবিধা হয়েছে আমাদের। তবুও কিছু কিছু প্যানেল রুম আমি দেখেছি ওই তোমার ফিনাইলের জার, বালতি ভাঙা, এগুলো তোমরা রাখবে না। প্যানেল রুমটা সবসময় ইজি অ্যাক্সেস থাকা উচিত, কারণ ফাইনালি আলটিমেটলি কিছু হলে আমরা তো গিয়ে ওই সুইচটা অফ করবো, তাই না? তো ওই জিনিসগুলো আমার মনে হয়েছে তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়া দরকার, যে সেফটি তোমাদের ভালোর জন্য, এবং তোমরা যদি সেফটি মেনটেন করে চলো আমরা সকলে ভালো থাকবো সেন্টারে। কারণ আমরাও তো এসেছি কাজ করতে, আমরাও তো জানি না যে ওখানে জলের সঙ্গে ওই তারটা লেগে কোনটা বডি হয়ে রয়েছে, কি হয়ে রয়েছে, আমরাও ধরতে গিয়ে আমাদেরও কারো বিপদ হতে পারে।
সুতরাং সেফটিটা নিচ থেকে যদি তোমরা মেনটেন করো, আলটিমেটলি এটা গোটা সেন্টারের জন্য একটা ভালো জিনিস হবে, সেন্টারটাই একটা নিরাপদে রান করবে এই জিনিসটা। ঠিক আছে, তো মানে আমার যেটা মনে হয়, এবং এটা একটা কোর্টই আছে যে প্রতিকারের চেয়ে সতর্কতা ভালো। একটা কিছু হওয়ার পর আমি সেটা অ্যাকশন নেওয়ার থেকে আমি যদি সতর্ক হয়ে যাই, সেটা অনেক বেশি আমাদের জন্য ভালো। তাহলে আমরা কি ভাববো এই স্বচ্ছতা পখওয়ারার আমার এই ছোট বক্তব্যের পর, যেটা আমার তোমাদেরকে একটা জিস্ট বলা, যে নিরাপত্তার কথা ভাবুন, নিরাপদে কাজ করুন। ঠিক আছে, তোমাদের সেফটি আমাদের সেফটি, সেন্টারের সেফটি। সবাইকে আমি আবার ধন্যবাদ জানাই, তোমাদের যথেষ্ট অবদান সেন্টার ভালো রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য। এইভাবে কাজ করো, এগিয়ে চলো, ভালো থাকো, সাবধানে থাকো। ঠিক আছে, ধন্যবাদ। খুব সুন্দরভাবে ব্যাপারটা বোঝালো। কারো যদি কোনো প্রশ্ন থাকে লক্ষ্মী ম্যাডামের কাছে এখনো করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো অসুবিধা হচ্ছে যেটা লক্ষ্মী ম্যাডাম সলভ করতে পারে এখন? ঠিক আছে, বলো কি প্রবলেম আছে? বলো, কোনো অসুবিধা নেই। কোনো প্রশ্ন আছে এখনো? ঠিক আছে, লক্ষ্মী ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা ডেকে নেবো শুভম স্যারকে। শুভম স্যার এখন আমাদেরকে একটু প্লাম্বিং, স্যানিটারি এই কাজগুলো নিয়ে কিছু ইউজফুল আমাদের টিপস দেবে, যেগুলো আমরা হয়তো সবাই মেনে চলি, কিন্তু তাও একবার মনে করিয়ে দেবো। পিপিটি কিছু আছে পিপিটি আছে না তুই আমি সেফটি নিয়ে তো ম্যাডাম বললো, সেফটি আর হেলথ নিয়ে, তো আমি সেটা নিয়েই আরেকটু বলবো যে আমাদের এখানে এটা ছাড়াও আমাদের মেনটেন করা উচিত অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। মানে হচ্ছে পেশাগত কিভাবে আমরা শারীরিক দিক থেকে কাজের জায়গাটা ঠিক রাখতে পারবো। তো সেটা তখনই সম্ভব যখন আমরা মানসিক, শারীরিক এবং আশেপাশের পরিবেশটাকে ঠিক রেখে করতে পারবো, তখনই আমাদের অকুপেশনাল হেলথ এটা সফল হবে। তো আমাদেরকে সেফটির ব্যাপারে এখানে অনেক কিছুই আমাদের মেনটেন করা উচিত। সেসব জায়গা হলো, সেগুলো আমরা সেটাকে আমরা হ্যাজার্ড বলবো। তো আমাদেরই এই হ্যাজার্ডটা আইডেন্টিফিকেশন করতে হবে যে কাজের জায়গায় কি কি বিপদ বা কি কি জিনিস থেকে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। সেটা সামান্য একটা দরজার খোঁচা হোক বা কেটে থাকা ইলেকট্রিক্যালের তার হোক, সব কিছু থেকেই আমাদের অ্যাক্সিডেন্ট বা বিপদ হতে পারে। তো সেটা সম্বন্ধেও সচেতন থাকবো, কারণ ধরুন কোনো একটা ওই ধরনের জিনিস বা হ্যাজার্ড আমাদের সবার চোখের সামনে আছে, অথচ আমরা করছি না, তাহাতে সেখানে হয়তো আমরা সচেতন হচ্ছি, কিন্তু বাকিদের না জানালে সেটা থেকে যারা জানে না তাদেরও সে ধরনের সমস্যা হতে পারে। তো অকুপেশনাল হেলথ সেফটি এখানে 5টা ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে আমরা অকুপেশনাল হেলথের ব্যাপারটা কিভাবে আমাদের কি আমাদের সুরক্ষা নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আপনার ফিজিক্যালি, কেমিক্যালি, বায়োলজিক্যালি, মেকানিক্যালি আর সাইকোলজিক্যালি। তো ফিজিক্যালির ক্ষেত্রে যেসব জিনিসগুলো আপনাদের আসে, যে ফিজিক্যালের মধ্যে যেগুলো হিট, কোল্ড, লাইট, নয়েজ, ভাইব্রেশন, এইসব জিনিসগুলো আসে। তো আমাদের অনেকে রোদে কাজ করে, তাদেরকেও বুঝতে হবে যে কতটা ক্যাপাসিটি অনুসারে তারা করতে পারবে কাজ। যদি মনে হয় যে কোনো কারণে আমাদের অসুবিধা হচ্ছে, তাহলে সুপারভাইজারকে ইনফর্ম করতে হবে, বা কিছুটা রেস্ট নিয়ে, এখন তো গরমের দিন, এগুলোও করতে হবে। যেখানে লাইট, তারপরের পয়েন্ট লাইট, হয়তো কোনো জায়গায় আমরা কাজ করছি সেখানে যথেষ্ট আলো নেই, কিন্তু সেখানে আলো থাকলে আমাদের বিপদ হওয়ার জায়গাগুলো কমবে। যদি সেখানে না থাকে মানে তাহলে ইনফর্ম করতে হবে, তাদের সেখানে প্রপার লাইটেশন করা যায়। তারপরে নয়েজ, আমাদের ল্যাবগুলোতে বিভিন্ন ধরনের মেশিন চলে, মেশিনে অনেক সময় অনেক আওয়াজ হয়, যে কারণে শোনা যায় না, সেই জায়গাগুলোতেও আমাদেরকে বিশেষ সুরক্ষা মেনে যেতে হবে। তারপরে আমি আসি হচ্ছে গিয়ে
কেমিক্যাল তো আমাদের অনেকেই ল্যাবে কাজ করে বা আমরা যে ধরনের হাউসকিপিং জিনিস ব্যবহার করি, ফিনাইল থেকে শুরু করে কলিন, সেইগুলো এক প্রকার কেমিক্যাল। তো সেইগুলো ব্যবহারের সময়ও আমাদেরকে সচেতন থাকতে হবে। ওই কেমিক্যাল ব্যবহার করে আমাদের চোখে মুখে হাত দেওয়া বা কোনো ইয়েতে আমাদের করা উচিত নয়, মানে সরাসরি সেগুলো ব্যবহার করার আগে সেগুলোর ব্যাপারে একটু জেনেই করা উচিত। তারপরে পয়েন্ট হচ্ছে বায়োলজিক্যাল মানে আমাদের সেন্টারে অনেক ধরনের বায়োলজিক্যাল, মানে প্রত্যেকটা জিনিস বায়োলজিক্যালের মধ্যে এই কারণেই পড়ে। আমরা বেশিরভাগই হাইজিন বা বাথরুম পরিষ্কার সংক্রান্ত বা আমাদের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন সংক্রান্ত ব্যাপারগুলো আমাদের লোকেরা দেখে থাকে। তো সেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গি সেসব জিনিসগুলো থাকে। তো সেই সব কাজ করার পর প্রপার নিজেকে স্যানিটাইজ করা বা ভালো করে হাত পা ধোয়া, এইসব ব্যাপারগুলো আমাদেরকে করে রাখতে হবে। সেটা তারপরে পয়েন্ট হচ্ছে মেকানিক্যালি বিভিন্ন ল্যাবে বিভিন্ন ধরনের মেশিন চলে, ব্যাটারির কানেকশন আছে, ইলেকট্রিক্যাল আছে। তারপরে আমরা বিভিন্ন ধরনের মেশিন নিজেরাও অপারেট করে আমাদের ছেলেরা, যেমন গার্ডেনিং এরা ওই ঘাস কাটার মেশিনটা চালায়, ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং এর ছেলেরা ড্রিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেশিন চালায়। তো সেই সব ব্যাপারগুলোতেও আমাদেরকে বিশেষ করতে হবে, সচেতন থেকে কাজগুলো করতে হবে। লাস্টেরটা হচ্ছে সাইকোলজি মানে আমাদের কাজের ক্ষেত্রে নিজেদের মধ্যে কতটা আমরা কমিউনিকেট করতে পারি, বা কারোর কোনো সমস্যা থাকলে আমরা যারা কোয়ার্কার আছি বা সাথে যারা কাজ করছে তাদের নিজেদের মধ্যে আলোচনা করে কাজের পরিবেশটাকে সুস্থ রাখা, কারোর প্রতি কারোর যেন কোনো রকম না থাকে, সেসবগুলো দেখা, তাতে কাজের ক্ষেত্রে মানসিক দিক থেকে অনেকটা ঠিক থাকা যায়, তাতে কাজটাও খুব ভালো হয়। আর আমাদের যে নোংরাতে আমাদের হাউসকিপিং সবাইকেই কাজ করতে হয়, বিশেষ করে সেই জায়গাটাই বলছি, সেখানে সমস্ত ধরনেরই কেমিক্যাল বা বায়োলজিক্যাল হ্যাজার্ডগুলো আছে। তো প্রপার ওয়েতে কাজ করে হ্যান্ড গ্লাভস ব্যবহার করে আমরা এইগুলো থেকে মুক্তি পেতে পারি। এতটুকুই বলার। ধন্যবাদ। মোহন স্যার খুব সুন্দরভাবে ন্যারেট করলো, বোঝালো যে আর কোন কোন ভাবে আমরা স্বাভাবিকভাবে কাজ করি কিন্তু সজাগভাবে সচেতনভাবে কাজ করতে পারি। তো আশা করি তোমাদের সবার জিনিসটা খুব ভালো লেগেছে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় হাত তুলে প্রশ্ন করতে পারো, কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলো সুমন স্যারের কাছে। আশা করছি কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, আমি এবার হর্টিকালচারে যারা কাজ করে তাদের কিছু জিনিস বলতে চাই। এখান থেকে তুলেছি। গার্ডেনিং বা হর্টিকালচারে যারা কাজ করে তাদের কাজ আমার মনে হয় বোধহয় সবচেয়ে কষ্টকর। মানে ভীষণ রোদ্দুর, ভীষণ বৃষ্টি, এইসব মাথায় নিয়ে ওদেরকে কাজ করতে হয়। আমি অবশ্যই মানে রেসপেক্ট করি বাকি সমস্ত কাজকে, কারণ যারা হাউসকিপিং এ কাজ করে তাদের বিভিন্ন রকমের সেই রাসায়নিক কেমিক্যালস এসব নিয়ে কাজ করতে হয়। বাথরুমের ভেতরে ঢুকে বা যারা প্লাম্বিং স্টাফ আছে তাদেরকেও আমি দেখেছি যে মানে ড্রেনেজ লাইন পরিষ্কার করা থেকে, আর ইলেকট্রিক্যালে যারা কাজ করে তাদের তো মানে সারাক্ষণ প্রাণের ঝুঁকি। মানে সারাক্ষণই প্রত্যেকটা ফিল্ডের লোকেদেরই কিছু না কিছু মানে একটা হ্যাজার্ডের মধ্যে দিয়ে চলতে হয়। তাতে যেই সাবধানতা অবলম্বন করা উচিত সেগুলো আগের ম্যাডাম বা স্যার যারা বলেছেন তারা বলেছেন। আমি তার সাথে গার্ডেনিং এ কয়েকটা জিনিস বলতে চাই। গার্ডেনিং এ যেটা রয়েছে যে যখন আমরা কাজ করি গার্ডেনে, তখন তার মধ্যে আমাদের বিভিন্ন রকমের ইনভলভমেন্ট থাকে। মানে একটা শারীরিক ইনভলভমেন্ট থাকে, শারীরিক যে পরিশ্রম আমরা করি, কিছু শার্প টুলস ইউজ করি যেগুলো খুব ধারালো যন্ত্রপাতি, আমাদের কিছু কেমিক্যালস বা পেস্টিসাইডস এইসবের মধ্যেও পড়তে হয়, এদের সাথেই মানে বসবাস করার মতো অবস্থা। আর তার সাথে থাকে ওয়েদার, যেটা বললাম। এটা খুবই মানে ক্রুশিয়াল ব্যাপার, যেটা আমি লিখেছি এখানে, আমি সেটাই বোঝাবার চেষ্টা করছি যে আমাদের হেলথ ইস্যু খুব সাংঘাতিক গার্ডেনিং এর কাজ করার সময়।
আমরা কি কি করতে পারি গার্ডেনিং এ কাজ করার সময় তার আমি একটা ছোট লিস্ট বানিয়েছি, যেখানে লক্ষ্মী ম্যাডাম অলরেডি বলেছে, শুভম স্যারও বলেছে যে আমাদের প্রোটেক্টিভ গিয়ার ভুলে গেলে চলবে না। স্যার অনেকবার করে বারবার মনে করিয়ে দিচ্ছে, তোমরা সবাই, তোমাদেরকে সেফটি শুজ দেওয়া হয়েছে, সেই শুজগুলো পরে যদি কাজ করো, হয়তো গার্ডেনের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাপ খোপ, অনেক বিষাক্ত পোকামাকড় এগুলো থাকে যেগুলোর কামড়ানোর হাত থেকে বেঁচে যেতে পারো, বা কোনো একটা ভারী জিনিস বয়ে নিয়ে যাওয়ার সময় দুম করে পড়ে গেল, তাহলে তার হয়তো পায়ে একটুর জন্য চোটটা লাগতে লাগতেও বেঁচে গেল। এরমও হয়েছে কিছুদিন আগে, একজনের পায়ের একটা নখ উঠে গেছে পুরো, শুধু একটা কাঁচের দরজা খুলতে গিয়ে, কেননা তার পায়ে জুতোটা ছিল না। কিন্তু জুতোটা যদি থাকতো হয়তো ওর টো প্রোটেকশনটা থাকতো, মানে আঙ্গুলগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হতো না। তো সেফটি শুজ পরা বা ঠিকঠাক মানে ফুল স্লিভ জামা পরা, গগলস লাগিয়ে গাছপালা কাটার সময় ইউজ করা, বা কোনো গাছের ডাল কাটতে গেছি সেগুলো পরার সময়, বা মাস্ক পরে থাকা যখন আমি সার টার দিচ্ছি, মানে জলে গুলছি বা গাছে স্প্রে করছি, এই প্রোটেক্টিভ জিনিসগুলো অনেকটাই প্রোটেকশন দেয়। আমি বলছি না একদম ফুল প্রুফ প্রোটেকশন দেবে, কিন্তু অনেক ক্ষেত্রেই বাঁচিয়ে দেয়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে টুলস গুলো ব্যবহার করি, গার্ডেনে যে টুলস গুলো ব্যবহার করি, তার মধ্যে ছুরি, কাস্তে, কোদাল, তার সাথে রয়েছে ওই লন মোয়ার, ও তো সাংঘাতিক একটা জিনিস। এই সমস্ত জিনিসগুলো ইউজ করার আগে যেন প্রত্যেকদিন একবার করে চেক করে নেওয়া দরকার যে ওগুলো কেমন আছে, কি অবস্থায় আছে। হতে পারে সেগুলোতে রাস্ট পড়ে গেছে, মানে জং পড়ে গেছে, হয়তো ভেঙে গেছে, বা ব্লেডটা ঠিক মতো জায়গায় ওটা আটকানো নেই। তো এটা ইউজ করতে গিয়ে তখন একটা বিপদ হওয়ার থেকে ইউজ করার আগে সেটা যদি আমরা একবার চেক করে নিই, তাহলে হয়তো আমাদের কাজে অনেকটা সুবিধা হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে কেমিক্যালস গুলো গার্ডেনে ইউজ হয়, সেইগুলো ইউজ করার সময় আমাদের অবশ্যই মাস্ক পরে থাকা উচিত, হাতে গ্লাভস থাকলে খুব ভালো হয়। কারণ যে কেমিক্যাল গুলো আছে ওগুলো আমরা যদি নিঃশ্বাসের সাথে নিয়ে নিই, তাহলে আমাদের দীর্ঘদিন ব্যবহারের পরে আমাদের একটা শারীরিক অসুস্থতার কারণ তৈরি হতে পারে। এবং ভেন্টিলেটেড জায়গা, মানে যেখানে হাওয়া বাতাস ভালোভাবে চলে, এরকম কোনো জায়গাতেই আমাদের ওই জিনিসপত্রগুলোকে হ্যান্ডেল করা উচিত বলে আমার মনে হয়। এবং খাবার আগে অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া দরকার, কারণ হাতে কখন কি ধরেছি নিজেই মনে রাখতে পারবো না, তাই খাবার আগে সবসময় হাত ধুয়ে নেওয়া জরুরি। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে হাইড্রেটেড থাকা, মানে যেহেতু গার্ডেনে কাজ করছি, অতিরিক্ত পরিমাণে জল খাওয়া দরকার, কারণ ঘামের সাথে আমাদের শরীরের লবণ আর জল কিন্তু অনবরত বেরিয়ে চলেছে, এবং সেটা আমাদের শরীর খারাপ হয়ে যাওয়ার একটা লক্ষণ হবে যদি আমরা জল না খাই ঠিকঠাক মতো। তো আমাদের হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য অবশ্যই জল খাওয়া জরুরি। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ফার্স্ট এড। ফার্স্ট এড সম্বন্ধে ছোটখাটো অল্প স্বল্প হলেও লোকের জেনে রাখা খুব জরুরি। ফার্স্ট এড বলতে হঠাৎ করে কিছু কেটে গেল বা ছড়ে গেল, কোনো পোকা কামড়ে ফেললো, তাহলে কোন ওষুধটা দেবো বা কোনখানটা বাঁধবো, কোথায় ডেটল লাগাবো, কোথায় পাবো, এই জিনিসগুলো জেনে রাখা খুব জরুরি। আর যদি কোনো সিভিয়ার প্রবলেম হয় সেক্ষেত্রে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, সেন্টারের যদি ডাক্তার অ্যাভেলেবেল থাকে তার কাছে ছুটে যাও, না হলে সিকিউরিটি অফিসারের কাছে ছুটে যাও যে আমার প্রচন্ড এমার্জেন্সি হয়েছে, এরকম একটা ঘটনা। আমরা সবসময় আছি, আমরা সিকিউরিটির মাধ্যমে হোক, ডাক্তারের মাধ্যমে হোক, সুপারভাইজার হোক, যে কোনো কাউকে বললে প্রত্যেকটা লোক কোনো না কোনো ভাবে তোমার তাড়াতাড়ি হেল্প করার চেষ্টা করবে, তাই টাইম নষ্ট না করাটা সবচেয়ে ভালো কাজ। এরপর আমি যাব ডোন্টস, মানে যেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত সেগুলোর জন্য। কি করব না, প্রথমে বললাম যে যন্ত্রপাতিগুলো আমরা ইউজ করি সেগুলো আগে চেক করে নেব, তাই কোনো রাস্টি মানে জং ধরে যাওয়া বা ভেঙে চুরে যাওয়া যন্ত্রপাতি আমরা না ইউজ করার চেষ্টা করব, এবং আগেই সেটা ইনফর্ম করব যত তাড়াতাড়ি সম্ভব যে আমার এটা ভেঙে গেছে বা আমার এই জিনিসটা ঠিকমতো কাজ করছে না, এটাকে পাল্টে দেওয়া হোক বা কিছু। আর কি করব, যে আমরা যখন এই যে কোনো কেমিক্যালস গুলো ইউজ করি সেগুলো মানে খুব পয়জন জিনিস, মানে বিষাক্ত, সেগুলো যাতে কোনোভাবেই আমাদের শরীরের ক্ষতি না করতে পারে, কোনোভাবেই আমরা হাতটা না ধুয়ে মুখে হাত দেবো না। আমরা কোনোভাবেই চেষ্টা করব যে আমরা যেন গ্লাভস পরে বেশিরভাগ সময় কাজ করতে পারি। দ্বিতীয় হচ্ছে ওয়েদার ওয়ার্নিংটাকে ইগনোর করলে চলবে না। আমাদের কাছে স্টর্ম মানে ঝড় বৃষ্টি বা কোন দিন বজ্রবিদ্যুৎ হতে পারে, এই সব আবহাওয়া জাতীয় খবর সবার ফোনে আজকাল চলে আসে, সেগুলো থাকে। প্লাস হিট ওয়েভ যখন চলছে আমরা জানি, টাইম টু টাইম গভর্নমেন্ট থেকেও নোটিফিকেশন জারি হয় যে এখন প্রচন্ড গরম পড়বে বা এরকম কিছু। সেই সময়টা যথাসম্ভব আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। স্টর্মের সময় অবশ্যই খোলা মাঠের নিচে কাজ করাটা উচিত না, যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এরপরে রয়েছে
কোনো ভারী জিনিস হুটহাট তুলতে গিয়ে আমাদের সাবধানে তোলা উচিত। জিনিসটাও ভেঙে যেতে পারে, আমাদের তুলতে গিয়ে মচকাও লেগে যেতে পারে, এবং সেটা খুব দীর্ঘমেয়াদী একটা প্রবলেমে পরিণত হতে পারে। নেক্সট যেটা বলবো, কোনো রকম জিনিসপত্র, টুলস বা মেশিনারি এগুলো খোলা মাঠে বা যে কোনো জায়গায়, ভুলভাল জায়গাতে যেখানে থাকার কথা নয় ওরকম জায়গায় ফেলে রেখে চলে যাব না, যাতে পরে যে আসবে সে অজান্তে কোনো না কোনো একটা বিপদে না পড়ে যায়। আর একটা যেটা আমি বলবো, সেটা আগেও সবাই বলেছে, সেটা হচ্ছে ভেজা হাতে কোনো ইলেকট্রিক্যাল সুইচ আমরা টাচ করব না, যাতে কোনো কারণে আমরা মানে শক, ইলেকট্রিক শক থেকে বাঁচতে পারি। তো আমার মনে হয় এই কটা জিনিস যদি আমরা মাথায় রেখে চলি তাহলে হয়তো আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হতে পারে এবং বিপদ আপদ থেকেও আমরা খানিকটা এড়িয়ে যেতে পারি। ধন্যবাদ। অ্যাজ ইউজুয়াল মনে হচ্ছে কারোর কোনো প্রশ্ন নেই। তাহলে এবার লাস্ট বাট নট দ্য লিস্ট সুপ্রিয় স্যারকে ডেকে নিচ্ছি। সুপ্রিয় স্যার এবার ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কিত যা কিছু প্রবলেম এবং ফায়ার হ্যাজার্ড এটা নিয়ে বলবে। মাননীয় দেবাশিস স্যার, পান্ডে স্যার এবং আমার সহকর্মীরা আর সব বন্ধুরা সবাইকে স্বাগত। আমি যদিও ইংরেজিতে লিখেছি কিন্তু বলবো বাংলায়, এবং এটা খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা, কাজেই এমন কিছু ব্যাপার নয়। যে কোনো জায়গাতেই কোনো জায়গা না বুঝতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন। আমরা প্রথম ওনারা তো বললেন, আমি একটু কেজো এই জিনিসে যাই, যে আমরা সেফটি বলতে কি বুঝবো। আমরা সকালবেলা যখন বাড়ি থেকে আসছি, এখানে কাজ করব এবং কাজ করার পরে আবার সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে গিয়ে বাকি কাজকর্মগুলো করব। সেই সময়টুকুর মাঝখানে আমার যে কাজের জায়গা, যেটাকে আমরা ওয়ার্ক প্লেস বলি, সেখানে আমরা কি কি সুরক্ষা বিধি মেনে চলবো, সেটাই হচ্ছে সেফটি এবং ওয়ার্ক প্লেস সেফটি। এবার এই ওয়ার্কপ্লেস সেফটির মধ্যে অনেকগুলো ব্যাপার রয়েছে, যে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করব যাতে সেরকম কোনো সমস্যা না হয়। আমার এখানে কি কি যন্ত্রপাতি ব্যবহার করি আমরা, আমাদের কাজের পরিবেশ কীরকম, কতটা আমাদের রৌদ্রে বা কতটা সরাসরি এক্সপোজার আমাদের রয়েছে, বা আমাদের যাদের ইলেকট্রিক্যালের কাজ করতে হয় তাদের কি সব ধরনের সুরক্ষা নিতে হবে। এবং সবসময়তেই কাজটা করার সময় আমার মাথায় একটাই রাখতে হবে, বাড়িতে আমার জন্য কেউ অপেক্ষা করছে, অথবা আমি যেন সুস্থভাবে সেই কাজটা করে বাড়ি ফিরতে পারি। এই অংশটা একটু বাদই দিচ্ছি, এটা একটু অন্যভাবে করা। এটা হচ্ছে যে আমরা ওয়ার্ক প্লেসে যখন কোনো কাজ করি তার জন্য আমরা কি কি জিনিস মেনে নিয়ে আমাদের কাজ করতে হয়। তার মধ্যে আমাদের সেফটি ট্রেনিং রয়েছে, আমাদের সেফটির বিভিন্ন যন্ত্রপাতি বা গ্লাভস, শুজ, আপনার এরা যখন কোনো কিছু উঁচুতে উঠে যখন কাজ করে তার যে সেফটি গিয়ার, সেগুলো একটা জিনিসের মধ্যে পড়ে। আর যেটা ম্যাডাম এটা বলেছিলেন যে হ্যাজার্ড কন্ট্রোল, মানে বিভিন্ন জিনিস যদি কোনো কেমিক্যাল থাকে তাকে আমরা আলাদা করব, যদি কোনো ধারালো জিনিসকে আমি আলাদা করে পরিষ্কার করি সেটাকে আমি আলাদা করব, সেইটাকে আমরা বলি হ্যাজার্ড কন্ট্রোল। আর কি রয়েছে, আর হচ্ছে আমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে যে আমরা যেখানে এই ধরনের কোনো রকম হ্যাজার্ড বা থাকবে, কোনো সময়তেই আমরা একা সেই কাজটা করব না, কাউকে ডেকে নেবো, অথবা কোনো জায়গায় যদি আমরা দেখে নিই আমি সেই জিনিসটার ব্যাপারে অভিজ্ঞ নই, যে অভিজ্ঞ তাকে আমি ব্যাপারটার জন্য ডেকে নেব। আচ্ছা, আমার এখানে আমি দুটো জিনিস নিয়ে শুধু কথা বলবো। একটা হচ্ছে ফায়ার সেফটি, মানে আগুন থেকে আমরা কি করে বাঁচবো সেটার একটা, আর একটা আমাদের ইলেকট্রিক্যালের কি কি সমস্যা এবং কি কি আমরা ডু অ্যান্ড ডোন্টস, মানে কোনটা আমরা করব কোনটা আমরা করব না, যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা ছাড়াও বাকিরা যাতে সেইটুকু জিনিসটুকু শুধু মেনে চলেন। প্রথমে আমরা আগুন, ফায়ারের দিকে যাচ্ছি।
আমরা আগুন কিসের জন্য লাগে, এইখানে দেখুন একটা ট্রায়াঙ্গেল বানানো রয়েছে, সেখানে বলা রয়েছে যে অক্সিজেন, বাতাসের যে অক্সিজেন, হিট যে গরম, অথবা ফুয়েল মানে কোনো যার থেকে দাহ্য বস্তু, এই তিনটের মধ্যে যে কোনো দুটো জিনিস যদি থাকে তাহলে আগুন লাগবে। আমাদের কাজ হচ্ছে এই যে মিলে একটা ত্রিভুজ তৈরি করছে, এই ত্রিভুজের কোনো একটাকে কেটে বাদ দিয়ে দেওয়া, তাহলে আমরা সেই আগুনটা থেকে বাঁচতে পারবো। সেটা কি করে বাঁচতে পারবো? আমরা কোনো ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে পারি, আমরা যে স্প্রিংলার মানে জলের ধারা ব্যবহার করতে পারি, কি করতে পারি সেটা আমরা পরে আসছি। আমরা যখন কোনো জায়গাতে আগুন নিয়ে কথা বলি তখন তার চারটে জিনিস থাকে। প্রথমটাকে বলে প্রিভেনশন, মানে আমরা আগুন লাগাটাকে আটকাবো কি করে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ডিটেকশন, মানে কোথায় আগুন লেগেছে আমি সেটাকে ধরবো কোথায়, মানে যাতে আগুনটা ছড়ানোর আগেই কোথায় আগুনটা লাগলো আমি সেটা ধরতে পারি। 3 নম্বরটা হচ্ছে সাপ্রেশন, মানে আমি যত তাড়াতাড়ি আগুনটাকে কমের মধ্যে থামিয়ে দিতে পারবো তত আমার ক্ষতির সম্ভাবনা কম, আমার বন্ধুরা যারা সবাই রয়েছেন তাদের ক্ষতির সম্ভাবনা কম। এখানে অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং কাগজপত্র ইত্যাদি রয়েছে, সেই গুরুত্বপূর্ণ জিনিস এবং যন্ত্রপাতি বাঁচানোর সম্ভাবনা তত বেশি। 4 নম্বর হচ্ছে এভাকুয়েশন। যখন আমার হাতে সেই আগুনের কন্ট্রোল নেই, সেই আগুন বেড়ে গেছে, তখন প্রথম কাজ হচ্ছে আমি নিজে এবং আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের বাঁচানোর মতন কোনো একটা জায়গাতে নিয়ে যাব, যাতে কোনো প্রাণহানি, অঙ্গহানি, কারুর কোনো মানে মেডিকেল এমার্জেন্সি কোনো রকম কিছু না হয়। এবার এই চারটের ওপরই আমি একটু ছোট ছোট করে বলবো। প্রথমটা হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন আমরা কি করে করব, মানে আগুন যাতে না লাগে। কোনো সময়তে অ্যাক্সিডেন্টে লাগতেই পারে, কিন্তু যদি আগুন যাতে না লাগে সেটার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। প্রথম ব্যবস্থা সেটা কি, সেটা হচ্ছে যে আমরা যে জিনিসগুলো থেকে আগুন লাগতে পারে আমরা সেই জিনিসগুলো সম্বন্ধে সাবধান হব। এখানে দেখুন কতগুলো জিনিস এমনি বলা রয়েছে। কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট রয়েছে যেগুলো থেকে আগুন লাগতে পারে, এরকম কিছু মেটেরিয়াল বা মেটাল রয়েছে যেগুলো সাধারণত আমাদের যে পরীক্ষাগার মানে ল্যাবরেটরি সেখানে থাকে। আর কি রয়েছে, আর যেগুলো খুব দাহ্য জিনিস, মোম ইত্যাদি, যেগুলো কোনো জায়গাতে জমা হয়ে রয়েছে সেখান থেকে আগুন লাগতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমেই সেই জিনিসগুলোকে নজরে এনে সেগুলোকে আলাদা করে রাখতে হবে, সেই জায়গার সাথে অন্য কোনো জায়গার যাতে সম্পর্ক না হয়, সেটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা ম্যাডামেরা বলেছেনই অলরেডি, যে দ্বিতীয় হচ্ছে আপনি ওই যে জিনিসগুলো দাহ্য বস্তু সমেত যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আপনি নিরাপদ জায়গাতে সরিয়ে রাখলেন। যেখানে আমাদের ইলেকট্রিক্যাল প্যানেল রুম রয়েছে, যেখান দিয়ে ধরুন কোনো উচ্চ ক্ষমতা সম্পন্ন তার বা উচ্চ ক্ষমতা সম্পন্ন কেবল এরকম কিছু যাচ্ছে, তার সংস্পর্শে আপনি রাখলেন না। বা আমাদের একটা আলাদা বলা হয় যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমরা আলাদা আলাদা করে বিভিন্ন জিনিসকে আলাদা আলাদা করে সরিয়ে রাখতে পারি, আমরা সেভাবে সরিয়ে রাখলাম। এটা হচ্ছে দ্বিতীয়টা। তৃতীয়টা হচ্ছে গুড হাউসকিপিং, যারা হাউসকিপিং এর রয়েছেন তাদের জন্য, সেটা হচ্ছে ওই একই জিনিস, আপনারা প্রত্যেকটা জিনিসকে তার মতন করে সরিয়ে রাখলেন বা সাজিয়ে রাখলেন বা আলাদা করে রাখলেন। সেটা ফিনাইল হতে পারে, সেটা ফুল ঝাড়ু হতে পারে, সেটা কোনো আপনাদের কোনো চটের যে ক্যানভাসিং সেরকম কিছু হতে পারে, যাই হোক। 4 নম্বরটা আমার ইলেকট্রিক্যাল বন্ধুদের জন্য, যে আমরা প্রতিনিয়ত চেক করব যে কোনো জায়গাতে কোনো শর্ট সার্কিট, লুজ কন্ট্যাক্ট বা কোনো জায়গাতে সঠিকভাবে সেখানে বিদ্যুৎ পরিষেবা যাচ্ছে কি যাচ্ছে না, সেটা আমরা রেগুলারলি চেক করব, যাতে সেখান থেকে কোনোভাবে কোনো অগ্নিসংযোগের ব্যাপার না থাকে। আর পঞ্চমটা হচ্ছে যে আমরা যে সমস্ত ফায়ার সেফটি ইকুইপমেন্ট যেগুলো, সেগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করব, যাতে কোনোভাবেই সেখান থেকে কোনো রকম আমাদের ফায়ার লাগলেও সেখান থেকে যেন কোনো রকম সমস্যা না হয়। এবার 2 নম্বরটা ফায়ার ডিটেকশন।
কোথাও একটা আগুন লাগলো, আমি বুঝবো কি করে? বোঝার জন্য বেশ কতগুলো জিনিস রয়েছে, আমি সেগুলোকে একটা একটা করে বলি। এটা হচ্ছে হিট কাম স্মোক ডিটেক্টর। হিট কাম স্মোক ডিটেক্টর দেখতে এরকমই। এর ওপরের একটা অংশে একটা লাল আলো জ্বলে নেবে। এর কাজ কি? এর কাজ হচ্ছে যখন কোনো জায়গাতে আগুন লাগবে, সেই আগুনের ধোঁয়া অথবা তাপ যখন এই অবধি গিয়ে পৌঁছবে, তার নিকটবর্তী যে অ্যালার্ম রয়েছে সেটা বাজিয়ে এবং বেজে সে জানাবে যে এই জায়গাটাতে আগুন লেগেছে। এটা অনেক সময়তে এর মধ্যে অনেক সময়তে ধুলো জমে একটা আওয়াজ দেয় একই রকম ভাবে, সেটাকে বলে ফলস অ্যালার্ম। আমরা অনেক সময় দৌড়ে গেলাম যে কোথাও আগুন লেগেছে কি, তারপর দেখা গেল লাগেনি। সেটার কারণ হচ্ছে অনেক সময়তে এটার মধ্যে ধুলো জমেও একই রকম ভাবে সেই ময়লার থেকেও হতে পারে। কাজেই সেটা আমাদের নিয়মিত পরিষ্কার বা একবার খুলে ব্যবহার করে আবার লাগাতে হবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টিকে বলে রেসপন্স ইন্ডিকেটর। এটা একটা চৌকো বক্সের মতন জিনিস। এটা সাধারণত বেশ কিছু ঘরের মাথার ওপর থাকে, সাধারণত 3টে করে ঘর পিছু একটা করে থাকার নিয়ম। এখানে এখনো সব জায়গাতে নেই, আমরা চেষ্টা করছি আস্তে আস্তে আরো লাগানোর জন্য। এর কাজ কি? কোনো কারণে আমার ফায়ার আগের যেটা দেখালাম এটা কাজ করলো না, কিন্তু সেই ঘরের মধ্যে কোনো কারণে আগুন লেগেছে, তখন এ কি করবে? এর ওপরের যে লাল বিন্দু বা স্পট রয়েছে, এটা লাল আলো হয়ে জ্বলতে শুরু করবে। এটার একটাই সমস্যা, এটা সাধারণত আওয়াজ করে না। আমরা যারা একবার ঘুরে দেখছি যে সমস্ত কিছু ঠিক আছে কিনা, কোনো ইলেকট্রিশিয়ান বা কোনো প্লাম্বার ভাই এরা একবার ঘুরে দেখলেন, বা হাউসকিপিং যারা একবার ঘুরে দেখলেন সমস্ত কিছু ঠিক আছে, তো দেখতে গিয়ে যদি দেখেন কখনো এটার ওরকম লাল আলো জ্বলছে বা নিচে, আমাকে ধরে নিতে হবে কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। এটা 3 নম্বর। এখানে দেখুন ওপরে লেখা রয়েছে ব্রেক গ্লাস। আপনি একা আছেন, আগুনটা বড়, আপনি নিজে ঝাঁপিয়ে পড়বেন না, নিবানোর চেষ্টা করবেন। যদি না পারেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার সহযোগীদের ডেকে নেওয়া। কি করে ডেকে নেবেন? কাছাকাছির মধ্যে এরকম কতগুলো জিনিস থাকবে। এর ওপরের কাঁচটা ভাঙতে হয়, অথবা প্রেস করলে কাঁচটা খুলে যায়, দুরকমই রয়েছে। এবং এটা যখন আপনি জোরে প্রেস করবেন, ওই অ্যালার্মটা বাজবে, সেই অ্যালার্ম শুনে আপনার বন্ধুরা সবাই আসবেন এবং সবাই মিলে সেটা নেভানোর চেষ্টা করবেন, যাতে একা আমরা বিপদে না পড়ি। সবাই মিলে টিম হিসেবে আমরা সবাই কাজ করে সেই আগুনটাকে যাতে নেভাতে পারি। এটা 3 নম্বর। এইটা হচ্ছে প্রধান প্যানেল বলি আমরা। আমাদের ইলেকট্রিশিয়ান বন্ধুরা জানে, আপনারাও একটু একটু জেনে রাখুন। এর প্রত্যেকটা এরকমই একটা প্যানেল আমাদের রিসেপশনের কাছে রয়েছে, যেখানে আমরা সই করি সেখানটায় রয়েছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রত্যেকটা ফ্লোর বা প্রত্যেকটা ঘর অনুযায়ী একটা করে অঞ্চলকে চিহ্নিত করা। কোনো একজন সিকিউরিটি রয়েছেন, বা একজন ইলেকট্রিশিয়ান ভাই রয়েছেন, বা একজন হাউসকিপিং স্টাফ রয়েছেন, এখান থেকে তিনি বুঝতে পারবেন যে কোন ফ্লোরে সেই আগুনটা লেগেছে। এখানে প্রত্যেক ফ্লোর ওয়াইজ আলাদা আলাদা করে ভাগ করে দেয়া থাকে। মনে করুন এইটা 4 তলা বাড়ি, এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এরকম ভাবে দেয়া রয়েছে যে এই ফ্লোরে আগুন লেগেছে। তো যে ফ্লোরে ওই লাল আলো জ্বলবে এবং সাইরেনটি বাজবে, আপনি বুঝতে পারবেন যে সেই ফ্লোরে আগুনটা লেগেছে। যাতে অনেকে প্যানিকি না হন, আমরা অনেক সময়তে এটাকে অফ করে দিয়ে তারপর সেই জায়গা দেখতে চাই। সেরকম হলে আপনারা অফ করবেন না, দেখবেন যে সেখানে যাতে আরো সবাই চলে আসতে পারেন। এখান থেকে প্রথম বোঝা যায় যে কোন ফ্লোরে লেগেছে। সেই ফ্লোরে আপনি যখন এসে পৌঁছবেন, মনে করলেন হলো না, কিন্তু কোনো কারণে মনে করলেন যে এই ফ্লোরে সেই ইন্ডিকেশনটি দেখাচ্ছে, আপনি তখন দৌড়ে এই ফ্লোরে এলেন। এই ফ্লোরে একই রকমের আরেকটি প্যানেল রয়েছে, সেখানকার 4টে ভাগ হচ্ছে রুম নাম্বার ওয়াইজ। মানে ধরুন 301 থেকে 310 1 নম্বর, 310 থেকে 320 2 নম্বর, 321 থেকে 330 3 নম্বর এবং 331 থেকে 340 4 নম্বর। এখানে এসে আপনি দেখতে পারবেন যে কোন জোনটাতে আগুন লেগেছে। এটাকে আমরা জোন বলি। ধরুন আপনি জোন 1 দেখলেন, মানে ধরে নিলেন
যে 301 থেকে 310-এর মধ্যে কোনো একটা জায়গাতে এরকম সমস্যা হয়েছে। তখন যেতে যেতে আপনি যদি সেই ফায়ার অ্যালার্ম দেখতে পান যেটা জ্বলছে বা আওয়াজ করছে, সেখান থেকে আপনি বুঝতেই পারবেন। যদি নাও দেখতে পান, রেসপন্স ইন্ডিকেটর আপনাকে বুঝিয়ে দেবে যে কোন জায়গাতে আগুন নিয়ে কোনো একটি সমস্যা হয়েছে। এবারে আমরা 3 নম্বরটায় আসি, ফায়ার সাপ্রেশন। আমরা ধরতে পারলাম যে আগুন লেগেছে, এবার আমার কি কাজ? এবার আমাকে আগুন নেভাতে হবে। আগুন নেভানোর জন্য আমার হাতে দুটো উপায় আছে। একটা আছে স্প্রিংলার সিস্টেম, সেটা আমরা পরে দেখব। আর একটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে পারি। এখন ফায়ার এক্সটিংগুইশারও অনেক রকম হয়, আপনারা জেনে রাখুন, কোনো না সময় কাজে লাগবে। ফায়ার এক্সটিংগুইশার যেরকম অনেক রকম হয়, আগুনেরও ভাগ অনেক রকম রয়েছে। যেমন ধরুন, একটা বলা রয়েছে এ গ্রুপের আগুন। ভাবছেন সেটা কিরকম? আবার আগুন তো আগুন না। এ গ্রুপের আগুন আমরা তাকে বলি যেটা সাধারণত কোনো কাঠ বা কাগজ এরকম কোনো জায়গা থেকে যে আগুনটা লেগে থাকে। যে আগুন আমাদের কেন জরুরি জানা, যে সব ধরনের আগুনে সব ধরনের ফায়ার এক্সটিংগুইশার কাজ করে না। যদি একমাত্র আমাদের হাতে অন্য কোনো ফায়ার এক্সটিংগুইশার না থাকে, তখন যেটা আমার হাতের কাছে আছে সেটা দিয়েই আমি চেষ্টা করব। না হলে আমাদের জেনে রাখা দরকার, যেমন ক্লাস 1-এর ক্ষেত্রে আমরা ওয়াটার এক্সটিংগুইশার আর ফোম টাইপ এক্সটিংগুইশার, এই দু ধরনের এক্সটিংগুইশার আমরা ব্যবহার করতে পারি। কেন ব্যবহার করি? এরা ওই যে আমরা দেখিয়েছিলাম যে ত্রিভুজের এক মতন তৈরি করে, যার থেকে আগুন লাগে, তার কোনো একটা বাহুকে কেটে দেয় যাতে সেই আগুনটা না লাগতে পারে, ওপরে একটা প্রলেপ সৃষ্টি করে যাতে ওই ট্রায়াঙ্গেলটা ভেঙে যায়। এবারে আমরা এলাম বিতে। বিতে কি হয়? বি এখানে কিছু সেরকম নেই, কিছু আছে আমাদের, যেমন তেলের ইয়ে রয়েছে, গ্যাসোলিন, অয়েল এবং পেন্ট, এই তিনটে থেকে লাগে বি টাইপের আগুন। সেই আগুনের জন্য আমরা কি ব্যবহার করি? আমরা ফোম ব্যবহার করতে পারি, আমরা কার্বন ডাই অক্সাইড টাইপ ব্যবহার করতে পারি। কার্বন ডাই অক্সাইড টাইপের ব্যবহারের সুবিধা হচ্ছে এটা কখনো ওই রকম একটা লেয়ার তৈরি করে দেয় না যেটা ওই নিচের ড্রাই কেমিক্যালের মতন, যাতে সেটাকে আবার নতুন করে পরিষ্কার করতে হয়। এবারে 3 নম্বর সি। সিটা হচ্ছে আমাদের বারবারই হয়, সেটা ইলেকট্রিক্যাল থেকেই হোক বা এসির ক্যাপাসিটার ফেটেই হোক, যে কোনো ইয়ে থেকেই হয়। তো তার ক্ষেত্রেও আমরা ওই ড্রাই পাউডার বা ড্রাই কেমিক্যাল এবং CO2 টাইপ, এই দুটো ফায়ার এক্সটিংগুইশার আমরা ব্যবহার করতে পারি। এবং এই দুটো ফায়ার এক্সটিংগুইশারই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কেননা যে কোনো আগুনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এবং ওই এসি রিলেটেড ইয়ের সমস্যাই সবচেয়ে বেশি হয়। 4 নম্বর যেটা বি, সেটা হয় সাধারণত আমাদের যে ল্যাবরেটরি রয়েছে সেখানে যে স্যারেরা সাধারণত ম্যাগনেসিয়াম বা টাইটেনিয়াম বলে দুটো মৌল রয়েছে, সেগুলো নিয়ে যদি কাজ করেন তাদের ক্ষেত্রে বেশি হয়। তো সেই মেটালগুলোকে নেমানোর জন্য আমরা কিছু স্পেশালাইজড ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করি, যেটা এখানে এখন অবধি ব্যবহার করা হয়নি, আমি এটাকে বাদই দিলাম। আচ্ছা, আরেকটা আমি বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে কে টাইপ। আচ্ছা, এবার তো আমরা জানলাম কি ধরনের ফায়ার, কি ধরনের এক্সটিংগুইশার, সব বুঝলাম। এবার আমরা আগুন লেগেছে, আমার হাতে একটা ফায়ার এক্সটিংগুইশার আছে, যে ধরনেরই হোক, আমি এবার নেভাবো কি করে? নেভানোর জন্য আমাকে শুধু ওই পাস, এই কথাটা মনে রাখতে হবে। আমরা যেমন আগে সেই পরীক্ষায় মনে রাখতাম কিছু ছোটখাটো জিনিস হাতে লিখে বা সেরকম এইটুকু মনে রাখলেই হবে। তো প্রথম হচ্ছে পাসের প্রথমটা হচ্ছে পুল। এটা পালিতবাবুর একটু ভালো লেগেছে, একই রকম। তো প্রথমটা হচ্ছে পাস। পুল, পুল মানে হচ্ছে ওপরে একটা পিন রয়েছে, আমি সেই পিনটাকে টানবো, টানলে পিনটা খুলে যাবে। দ্বিতীয় এম করব, আমি কোন দিকে ইয়ে করব, তার দিকে ধরবো। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে স্কুইজ। স্কুইজ মানে হচ্ছে আমি এই ওপরের যে
অংশটা রয়েছে, এই অংশটাকে আমি পুল করব। আর 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আমি সরাসরি সেই যেখানে আগুন তার কেন্দ্রের দিকে আমি ওটাকে নিক্ষেপ করব। আরেকটা ভালো ছবি আছে, একটু হয়তো পরিষ্কার দেখতে পাবেন, সেটা হচ্ছে এরকম। প্রথম আমি হচ্ছে পিনটাকে খুলবো, এই আমি হাত দিয়ে পিনটাকে খুলছি। দ্বিতীয় হচ্ছে আমি নজলটাকে ধরলাম এবং নজলটাকে আগুনের দিকে চিহ্নিত করলাম। তৃতীয় হচ্ছে আমি লিভারটাকে খুললাম এবং চতুর্থ হচ্ছে আমি সরাসরি আগুনের দিকে নিক্ষেপ করলাম। আজকে আমরা এটা হয়ে যাওয়ার পর আমাদের কিছু পুরনো ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, আমরা একটু ব্যবহারিকভাবে করে দেখব। 4 নম্বর হচ্ছে এভাকুয়েশন। এটা হচ্ছে যে যখন আগুন আমার আয়ত্তের বাইরে, আমাকে দমকল দপ্তরকে খবর দিতে হয়েছে এবং আমাকে নিজেকে বাঁচতে হবে, আমার সহকর্মী বন্ধু সবাইকে বাঁচাতে হবে। এই যে চিহ্নগুলো রয়েছে ফায়ার এক্সিট, এই দেখুন আপনাদের ওপরে একটা এরকম চিহ্ন রয়েছে, এটা সাধারণত দরজার দিকে চিহ্নিত করা থাকে, মানে আপনাকে দরজার দিকে, আপনার পালিয়ে যাওয়ার রাস্তাটা কোন দিকে। সবসময়তেই আমি এগিয়ে যেতে পারবো না, কিছু সময়তে আমাকে পিছিয়ে এসেও আরো বেশি যারা ওয়েল ইকুইপড এবং যারা টেকনিক্যালি দক্ষ সেই দমকল কর্মীদের উপর নির্ভর করতে হবে। তখন আমাকে পালিয়ে তাদের খবর দিতে হবে এবং আমার যারা সহকর্মী তাদের নিয়ে পালাতে হবে। যে কোনো সিঁড়ি এবং ফায়ার স্টেয়ার বলে, ফায়ার স্টেয়ার মানে মেন যে সিঁড়ি, সেই সিঁড়ি ছাড়া আরো দুপাশে দুটি সিঁড়ি থাকে যেখান দিয়ে আমরা সেই যে বিল্ডিং এ লেগেছে আগুন সেখান থেকে আমরা পালিয়ে যেতে পারি বা বেরিয়ে যেতে পারি। তার জন্য এই রকম যে সিম্বল দেয়া থাকে এবং এখানে সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন যে পালানোর চিহ্ন দেওয়া রয়েছে, আপনি এখান দিয়ে বেরিয়ে যান। আরো একটা আপনাদের সবাইকে কি করতে হবে, আপনাদের সবাইকে এই সেন্টার খুবই ছোট সেন্টার, এই সেন্টারের প্রত্যেকটা ঘর এবং প্রত্যেকটা জায়গা জানতে হবে। কেন জানতে হবে তার কারণটা হচ্ছে পরেরটা। এরকম ফায়ার এভাকুয়েশন প্ল্যান করা রয়েছে বিভিন্ন জায়গায় এই বিল্ডিং এ। এখানে দেখানো রয়েছে আপনি এখানে রয়েছেন, আপনার ফায়ার স্টেয়ার রয়েছে, সেটি ওই সবুজ চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে। মনে করুন আপনি এই সিলভার জুবিলি হলে লেগেছেন, কোনো কারণে এখানে কোনো একটা আগুনের সমস্যা হলো, আপনি কি করবেন? প্রথম আপনি এই চিহ্ন দেখে দরজা দিয়ে বেরোবেন, বেরিয়ে দেখবেন ডান দিকে আপনার অ্যারো সাইন রয়েছে যেখানে আপনার ফায়ার স্টেয়ার চিহ্নিত করছে, সেখান দিয়ে আপনি পালানোর চেষ্টা করবেন এবং আপনি আর কাউকে জানাবেন কি করে? আপনি দেখতে পাবেন যে আপনি ওই যে লাল বিন্দুটা ওইখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন এবং আপনার পালানোর পথটা এইভাবে আপনাকে দেখানো রয়েছে যাতে আপনি আপনার সহ বন্ধুদের নিয়ে আপনি পালাতে পারেন। আচ্ছা, একটু আমরা করি, এই বিষয়ে কেউ যদি কিছু জিজ্ঞেস করেন করতে পারেন। মানে বাকি পরের ইলেকট্রিক্যাল জিনিসটা খুব কেজো, মানে সেরকম খুব নয়, আমাদের ইলেকট্রিক্যাল বন্ধুরা সবাই জানেন, তাদেরও আরো বেশি করে বলা, আপনাদের আর একটু সতর্ক থাকতে বলা, এইটুকুই। আচ্ছা, জিজ্ঞাসা নেই, তাহলে আমি এগোই আর একটু। আচ্ছা, এবার হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি। আমরা ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে বরাবরই নিজেদের মধ্যে আলোচনা করি, আপনাদের একটু ছুঁয়ে রাখা বা জানিয়ে রাখার জন্য। আমরা জানি সবসময় ইলেকট্রিসিটি কিভাবে পাস করে, কোনো কন্ডাক্টর, মানে যেটা বিদ্যুতের সুপরিবাহী এবং কুপরিবাহী দুটো জিনিস রয়েছে। যেটা সুপরিবাহী তার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় এবং আমাদের শরীরও সেই সুপরিবাহীর মধ্যে পড়ে এবং সেই জন্য আমরা যারা আর্থিং বা গ্রাউন্ডিং এই সমস্ত কথাগুলোর সাথে পরিচিত, আমাদের সেইটা বারবার মেনটেন করতে হয় যাতে আমাদের শরীরের মধ্যে সেই বিদ্যুতের কোনো রকম সংযোগ না হয়। একদম বেসিক আমরা কি করব কি করব না। আমার যদি কোনো জায়গাতে ইলেকট্রিক্যাল শক বা ইলেকট্রিক্যাল কোনো রকম সমস্যা হচ্ছে আমার মনে হয়, আমি একমাত্র সুইচ অফ করা ছাড়া তার বাইরে আর কিছু করব না। আমি ইলেকট্রিশিয়ান এবং যারা জানেন তাদের আমরা খবর দেবো, আমরা নিজেরা কিছু করব না। এটা হচ্ছে একদম প্রথম। দ্বিতীয় জিনিসটা তো
আপনারা আপনাদের বাড়িতেও যখন কোনো কাজ করান বা করান, তখন যারা ইলেকট্রিশিয়ান করেন তাদেরও বলেন, দেখো বাবা আর্থিংটা যেন ঠিক করে হয়। কেন করেন? যদি সেটা ঠিক না থাকে, সেই বজ্রপাত হোক বা কোনো রকম ইলেকট্রিক্যাল শক হোক, আপনি যখন সেই সুইচে সেটা করবেন, সেটা সেই বিদ্যুতের অংশটা আপনার মাটির মধ্যে না গিয়ে সরাসরি আপনার শরীরের সংযোগে আসবে এবং আপনি অবশ্যই শক খাবেন, এবং সেটা যদি বেশি মাত্রা হয় তাতে মৃত্যু অবধি হতে পারে। 3 নম্বরটা আমাদের এখানেও বেশ কিছু জায়গাতে করতে হয়, কিন্তু করা উচিত নয়। আমার এখানে একটা সুইচ রয়েছে, আমি নিয়ে এসেছি 3টে কম্পিউটার। তখন আমি কি করব? আমি একটা এক্সটেনশন বোর্ড আমার স্টোর থেকে দেবো, এবং সেখানে ইলেকট্রিশিয়ান ভাইরা এবং আপনাদেরও যদি কেউ চেয়ে থাকেন, আপনারা সেখান থেকে একটা কম্পিউটার, সেখান থেকে আরেকটা কম্পিউটার, এরকমভাবে ওই একটি প্রধান সুইচ থেকে আপনারা 3টে বা 4টে দিয়ে দিলেন। সেটাকে বলে ওভারলোড। আমরা সেটা ওভারলোডটা কিছু সময় দিতেই হয়, কিন্তু সেটা যেন সবসময়তেই টেম্পোরারি বেসিসে হয়, পার্মানেন্ট ভাবে না হয়। তার থেকে বিদ্যুৎ যদি তার মধ্যে কোনো একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বেশি হয়, তাহলে অবশ্যই হয় এমসিবি পড়ে যাবে বা কোনো ইকুইপমেন্ট পুড়ে যাবে, কিছু একটি হবে। 4 নম্বরটা আমার ইলেকট্রিক্যাল সুপারভাইজার এবং অন্যান্যদের জন্য। আপনারা আরেকটু নজর দেবেন এবং ওই ইকুইপমেন্ট থেকে শুরু করে সমস্ত দিকে গণেশ স্যার আপনাদের যথেষ্টভাবে করেন, এবং আপনারা একটু মানে সেইগুলোর দিকে নজর দেবেন। আর পঞ্চমটি ওই ম্যাডামরাও বললেন যে কোনো যেখানে প্যানেল রুম এবং ইত্যাদি রয়েছে, সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে এবং ভিজা যেন কোনোভাবেই না থাকে। ষষ্ঠটা একটু টেকনিক্যাল। ষষ্ঠটা হচ্ছে যে আমরা কোনো একটি যন্ত্র আনলাম, সেটা আমরা নিজেদের মতন করে যেন ব্যবহার না করি। প্রত্যেক যন্ত্রের গায়ে যে কোম্পানি সেই যন্ত্রটি বানিয়েছেন তাদের কিছু নির্দেশাবলী দেয়া থাকে, আমরা যেন সেই নির্দেশটা মেনে চলি। প্রথমটাও বারবারই বলা, সেটা হচ্ছে যে আপনারা ওই সেফটি শু এবং গ্লাভস ইত্যাদি ব্যবহার করবেন, এবং আমরা আরো কিছু ইকুইপমেন্ট কেনার ব্যবস্থা করছি, তখন সেগুলো আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন। পরেরটাও একটু ইলেকট্রিশিয়ানদেরই বেশি লাগে, কিন্তু আপনারাও আপনাদের বাড়ির বা এর ক্ষেত্রে যখন এমন কোনো লাইট বা কোনো অংশ যদি সেটা আপনারা ব্যবহার করেন যেটা সূর্যালোক এবং বৃষ্টি এই দুটো সঙ্গে সরাসরি সংযোগে আসছে, তখন একটা জিনিস দেখুন লেখা রয়েছে আইপি বলে। যে কোনো আপনি লাইট বা এরকম কিছু কিনবেন, তার একটা ইনগ্রেস পোটেনশিয়াল, মানে সেটা ধূলিকণা এবং জল থেকে কতটা প্রোটেক্টেড সেটার একটা নাম্বার দিয়ে রাখা থাকে। যত সেই সংখ্যাটা বেশি হবে তত সেটা ভালো প্রোটেক্ট করবে। আমাদের নর্মাল কোনো একটি টিউব মনে করুন দেয়া রয়েছে 20, আইপি 20, তার মানে সেটা ধুলোর অব্দে 2 অব্দি যাবে, কিন্তু জলে সেটা রাখা সম্ভব নয়। যদি সেটা থাকে, মনে করুন আমাদের কোনো একটা বাইরের ইলেকট্রিক্যাল পোল রয়েছে, সেটা ধরুন দেয়া রয়েছে 54 বা 65, প্রথম 5 হচ্ছে আপনার ধূলিকণা এবং দ্বিতীয়টি হচ্ছে জলের থেকে কতটা বেশি আমাকে প্রোটেক্ট করবে। তো সেই ধরনের যত আপনার এরম কোনো জায়গা হবে, সেই আইপির মান যেন তত বড় হয়। আর শেষটা তো বললামই যে এক্সটেনশন কর্ড যেটা আমরা ব্যবহার করি এরকম করার জন্য, সেটা যেন সবসময়তেই টেম্পোরারি বেসিসে হয়, পার্মানেন্ট বেসিসে নয়। আচ্ছা, কি করব না? প্রথমটা সেই একই, আমি নিজে রিপেয়ার করার চেষ্টা করব না। আমি জানি আমাদের মধ্যেও কয়েকজন আছেন মানে জানেন, সবই জানেন, কিন্তু আপনি তো ইলেকট্রিশিয়ান নন দাদা, আপনি করতে যাবেন না। আপনি ডাকবেন, কিছু সামান্য কিছু হলে করে নেবেন, কিন্তু করতে যাবেন না। দ্বিতীয়, যদি কোনো কারণে কোনো জলে ভেজা কোনো জিনিস থাকে, এখানে সেটা ব্যবহার হয় না। আমরা আগের হোস্টেল জীবনে কোনো এক সময় দেখেছিলাম, সেটা হচ্ছে এবং আপনার ওই জলে ডোবানোর স্টিক, ভীষণ ইমার্শন স্টিক, ভীষণ বিপজ্জনক।
তো এরকম কোনো ভেজানো জিনিস কখনো ভেজানো অবস্থায় থাকলে যতই আপনার দরকারি হোক আপনি সেখানে হাত দেবেন না। লাইভ ওয়্যার আপনারা বুঝবেন কি করে? খোলা তার, যে কোনো ধরনের খোলা তার হয়তো এমনি কেটে পড়ে রয়েছে, আপনারা হাত দেবেন না, ইলেকট্রিশিয়ানকে ডাকবেন, তারা গিয়ে দেখবে। আপনাদের কাছে টেস্টার থাকলেও হাত দেবেন না, সেটাও তাদের উপর ছেড়ে দেবেন বা আমাদের উপর ছেড়ে দেবেন। ওভারলোড করবেন না, এর আগে বারবারই বলেছি। আমার প্লাগটা ভেঙে গেছে, আমাকে জিজ্ঞেস করেছেন, আমি বলেছি এখন স্টকে নেই। তো কি করবেন? ওই প্লাগের মধ্যেই চেপে গুঁজে দিই, চলছে তো, চালাবেন না, অন্য কোনো ইয়ে থেকে চালান। এর থেকে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি জিনিসগুলো এমন কি কিছু নয়, ওই একই রকম ভাবে কোনো ছেঁড়া এক্সটেনশন কর্ড বা যেটার মাঝখানের কোনো তার কেটে গেছে সেরকম তার ব্যবহার করবেন না। অ্যাডাপ্টার যেগুলো ইউজ করেন, অনেকগুলো 2 পিন থাকে, 2 পিন এখন আর খুব কমই ব্যবহৃত হয়, কারণ সেখানে গ্রাউন্ডিং থাকে না বলে। সবসময় 3 পিন যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। আর একদম নিচেরটা তো একদমই, সেটা হচ্ছে যে ভিজে হাতে কখনো কোনো ইলেকট্রিক্যাল জিনিসে হাত দেবেন না। আচ্ছা, এবার আমি যেটা বললাম সেটারই খুব ছোট্ট একটা ভিডিও দেখাই, যদিও ভিডিওটা ইংরেজিতে, আপনারা হাতে কলমে দেখে একটু বুঝতে পারবেন। Electrical safety tips. Learn how to work safely with electricity and prevent electrical accidents. Tip number 1. Inspect cords and plugs. Regularly inspect electrical cords and plugs for signs of damage or wear. Tip number 2. Overloading outlets. Avoid overloading electrical outlets with too many devices or appliances. Use surge protectors when needed. Tip number 3. Grounding appliances. Ensure that appliances with 3-prong plugs are properly grounded. Tip number 4. Qualify professionals. Hire licensed electricians for electrical installations, repairs, and maintenance. Thank you. Follow our tips to stay safe. Electrical safety tips. Learn how to work safely with electric. তাহলে আমরা শেষ অবধি কি বুঝলাম? সেফ থাকাটা খুব জরুরি আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের কর্মস্থলের জন্য, সব জায়গার জন্য। সবাই ভালো থাকুন। কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, এখন প্রশ্ন নেই। আমি সবার কাছেই আমি প্রত্যেকের নামেও চিনি, কাজে এই কারোর কোনো জিজ্ঞাসা হলে পরেও জিজ্ঞেস করতে পারো। আর বাপি একটু শর্টকাটে পেরোনোর চেষ্টা করে, পাঁচিল ওটা একটুখানি কম করো, তাহলেই হবে। তুমি বেড়াল নাও। হ্যাঁ, আচ্ছা, আমি একজন ফায়ার এক্সপার্টকে আসতে বলেছিলাম, আমি দেখে নিচ্ছি উনি এসেছেন কিনা। একটু আপনারা বসুন, আমরা তারপর সাবস্টেশনের দিকে যাব। আমরা কতগুলো আমাদের পুরনো ফায়ার এক্সটিংগুইশার রয়েছে সেটা একটুখানি ব্যবহার করে দেখবো।